গান বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল, এই তিনটে নিয়ে। দেশের গান করেন না? দেশের গান আগে করতাম, এখন আর আমাদের তো আর দেশ নাই, দেশের গান আর করতে ইচ্ছে করে না। কেন দেশ নাই? বাংলাদেশ কি হয়েছে? বাংলাদেশ এখন তো বাংলাদেশ নাই আর, এখন যেটা হচ্ছে পূর্ব বাংলাস্তান হয়েছে, পূর্ব বাংলাস্তান, বাংলাদেশ নেই। আমরা যে বাংলাদেশের জন্য 1000 বছর ধরে অপেক্ষা করে এসে একটা মুক্তিযুদ্ধ পেয়েছিলাম, 30 লক্ষ যুদ্ধ প্রাণ দিল, 2 লক্ষ মা বোন গেল ইজ্জত দিয়ে, সে বাংলাদেশ তো আর তো নাই। এখন এটা পূর্ব বাংলাস্তান। আপনার কি মনে হয় পশ্চিম বাংলার অংশে আছে বাংলা, ওরা মোটামুটি আছে, অন্তত রবীন্দ্রনাথ নিয়ে আছে, নজরুলকে চর্চা করতেছে। ওদের হয়তো বঙ্গবন্ধু নেই, কিন্তু আমাদের বঙ্গবন্ধু ছিল, কিন্তু এখন মানে শুধু অন্তরালে চলে গেছে। এটা যদি কখনো পুনরুদ্ধার হবে কিনা একমাত্র সময় বলে দিবে। আর কিছু আপনার মনে হয় না যে এ থেকে উত্তরণের পথ আছে, বাংলাদেশ ফিরে আসবে আগের স্বাধীন বাংলাদেশে? দেখেন, বঙ্গবন্ধুর মতো একটা নেতা কত বছর চেষ্টা করে তারপর আমাদেরকে তৈরি করেছিল, আমরা যারা ওনার সৈনিক ছিলাম। কেননা 7ই মার্চের ভাষণের আগে 1 মাস আগে উনি সমস্ত বাংলাদেশ ঘুরে ছাত্রলীগের নির্বাহী কমিটিতে বলে গেছিল অস্ত্র তোমাদেরকে ধরতে হবে। আমি সেই মিটিংয়ে ছিলাম, পাবনার মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আমাকে জড়ায় ধরে উনি বলছে যে তুমি, চোখ দেখেই তো বলছে, উনি তো দূরদর্শী নেতা ছিল, তো চোখ দেখেই বুঝতে পারতো যে কে আসলে আমার সৈনিক, বুঝতে পারছেন। উনি বলে গেছিল 7ই মার্চের ভাষণের যে কথাটা আমরা 1 মাস আগেই জানতাম যে এই ভাষণটাই হবে 7ই মার্চের। ওই মোতাবেক আমরা যুদ্ধ করছি। আমরা 5 ভাই মুক্তিযুদ্ধে গেছিলাম, 2 ভাই শহীদ হয়ে গেছে। আমাদের আত্মীয় থেকে 6 জন শহীদ হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে। তখন আপনার আমার বাবা মারা গেছে অনেক ছোটবেলা, আমরা এতিম ছিলাম। মা ছিল শুধু। আমার মা তো নিজে আঁচল থেকে টাকা দিয়ে দিছে 30 টাকা করে, যা যুদ্ধে যা, চলে যা, যুদ্ধে যা। আমার মা আমাকে, আমার ছোট ভাইকে 30 টাকা করে দিয়েছে। আপনারা কয় ভাই একসাথে যুদ্ধে গেলেন? একসঙ্গে যাইনি, কে কখন গেছে আমরা জানি না তো। হ্যাঁ, আমি একা গেছি, আমার ছোট ভাইটা সব আলাদা আলাদা নিজের মতো করে চলে গেছে। একসঙ্গে আমরা যাইনি, ঘোষণা দিয়ে আমরা সব যুদ্ধে যাচ্ছি। আপনারা ভাইদের নাম একটু বলবেন? আমার বড় যে মুক্তিযুদ্ধের ভাইগুলোর নামগুলি বলি। আমার বড় খলিলুর রহমান, উনি বিডিআর আর্মোরার ছিল, উনি আগরতলাতে মারা যায়। হ্যাঁ, পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে, আর্মোরার খলিলুর রহমান। আচ্ছা। আর আমি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা। আমার পরের ছোট ভাইটা হচ্ছে মমিনুর রহমান বরুণ, আমার নাম মিজানুর রহমান তরুণ। আর আমার ছোট ভাই যেটা, তার ছবি দেখালাম, হাফিজুর রহমান বুলগানি, শহীদ। আর খলিলুর রহমান, সেও শহীদ। আর একটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভাই আতিয়ার রহমান, উনি সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু উনি লজিস্টিক সাপোর্টে দিত মুক্তিযোদ্ধাদের। লজিস্টিক সাপোর্টটা বুঝছেন তো, এই খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ, আর্মস অ্যামুনিশন, ওইটার দায়িত্ব ছিল। কিন্তু উনি আমার সম্মুখ সমরের যোদ্ধা। আচ্ছা, আমি সম্মুখ সমরের যোদ্ধা, আমি গেরিলা ফাইটে। কবে জানলেন যে আপনার ছোট ভাই মারা গেছে বা আরেক ভাই মারা গেছে? এটা জানছি স্বাধীনতার 1 মাস আগে, মানে ডিসেম্বরের প্রথম দিকে জানতে পারছি। যে উনি কোন যুদ্ধক্ষেত্রে যে মারা গেল? পাবনাতে মারা গেল। পাবনাতে গেরিলা ফাইটের সময় ধরা পড়ে গেছিল। আচ্ছা, ধরা পড়ে যায়, আর্মিরা অত্যন্ত অত্যাচার করছে, এবং পরবর্তীকালে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদররা ওকে নৃশংসভাবে হত্যা করছে। একদিন একটা হাত কাটছে, ফেলে রাখছে, আরেকদিন 1 হাত কাটছে, ফেলে রাখছে, 1 ঠ্যাং কাটছে, ফেলে রাখছে, এরকম ফেলে রেখে পরে শুধু একটা গলা, মাথাটা পাওয়া গেছে। আমার মেজো ভাই, উনি রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসার ছিল, রিটায়ার্ড। উনি মাথাটা নিয়ে শুধু দাফন করেছিল। উনি যেহেতু পাকিস্তানের করাচিতে ছিল, উর্দু টুর্দু বলতে পারতো, রিটায়ার্ড। উনি পাকিস্তান আর্মিরা উর্দু কথা বলতে, ওনাকে কিছু বলতো না আর কি। তো মাথাটা নিয়ে কাফনে জড়ায় দিয়ে দাফন করেছিল আমার ছোট ভাইকে, শুধু মাথাটা পাওয়া গেছিল। আপনি অস্ট্রেলিয়া আসলেন কবে? 1985 সালে। 1985 সালে অস্ট্রেলিয়া আসলেন। এসে এখানে মনে হলো যে এখানে আপনি থাকবেন? এখানে থাকার জন্যই আসছি। যখন আসছি তখন আমাদের স্বাধীনতার পরে একটা বিরাট হুমকি ছিল। তখন সামরিক স্বৈর শাসক এরশাদের ক্ষমতায়, এবং এরা তো স্বাধীনতা বিরোধী শক্তি। এরা 1985 সাল থেকে সবই স্বাধীনতা বিরোধী শক্তি।
ক্ষমতায় আসছে। পরবর্তীকালে শুধু বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ, তখন আমরা বুঝলাম যে এখন স্বাধীনতার পক্ষের ক্ষমতায় আসলো। এটা তো পরিষ্কার কথা, এতে কোনো লুকানো ছুকানোর কিছু নেই। বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় আসছে সবাই স্বাধীনতা বিরোধী। তারা বাংলাদেশের কোনো স্বাধীনতা চায়নি, কখনো না। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এদের ছিল না, এরা স্বাধীনতা চায়ওনি, স্বাধীনতা রক্ষারও কোনো ছিল না, এরা শুধু ক্ষমতায় ছিল, আর কিছু না। জাতীয়তাবাদী দল বিএনপি না, বা বিএনপি তো সবচেয়ে জাতির সবচেয়ে বেশি ক্ষতি করছে। উনি তো নিজে মুক্তিযোদ্ধা। না না, ওই সেক্টর কমান্ডার। সে মুক্তিযোদ্ধা ছিল নাকি সে গোয়েন্দা ছিল সেটা বলা মুশকিল। আচ্ছা, সে তো সরাসরি কোনো যুদ্ধ করেনি, সে ওই পারে ছিল, একটা সেক্টর কমান্ডারের দায়িত্ব ছিল, অনেকেই ছিল। উনি কি ওই পারে ছিলেন? হ্যাঁ, ওই পার থেকে সেক্টর কমান্ডিং করতেন। সেক্টর 7 ছিল সম্ভবত। আচ্ছা আচ্ছা, তা আপনি বিশ্বাস করছেন না এটা মুক্তিযুদ্ধের দল? আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস হয় না। এখানে এসে আপনি ক্যান্টনমেন্ট থেকে যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হয় এবং তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে, এইটাই আমি বিশ্বাস করি না। এখানে এসে আপনি শিল্প সংস্কৃতি এখানে এসে আমি যে কাজটা করেছি, প্রথমে বঙ্গবন্ধু পরিষদ গঠন করছি। এটা কত সাল? 1987 এটা করা হয়েছে। 89 এটা আহ্বায়ক আমি অ্যাকচুয়ালি মূলত আহ্বায়ক, কিন্তু আপনাদের সদস্য কমিটি মানে কমিটির সদস্য আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আহ্বায়ক ছিল গাজী রুহুল হক উজ্জ্বল। হ্যাঁ, ওনার কথা অনেক শুনেছি। উনি সিনিয়র এবং বয়স্ক, আমরা তো তখন ইয়াং, আজ থেকে 40 বছর আগে আমার কি অবস্থা ছিল, খুবই যুবক আমি। আমার কথাতে একটা দল হইতে পারে না, যার ফলে উনাকে আমরা কনভিন্স করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। এবং অন্যান্য সদস্য কারা ছিল? অন্যান্য সদস্য ছিল সিরাজ ছিল, এই সিরাজুল হক সিরাজ ছিল, তারপরে মোল্লা গিয়াস উদ্দিন মোল্লা ছিল, ওয়ালি রহমান টুনু ছিল, গামা আব্দুল কাদের ভাই পরে আসলো। গামা আব্দুল কাদের ভাই প্রথমে আসেন নাই, কারণ উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল দেখে আসে নাই। 1 বছর পরেই উনি এসে আমাদের সঙ্গে যুক্ত হন। আচ্ছা, প্রথম অবস্থা উনি ছিলেন, এটা তো রিয়েল। পরবর্তীকালে যুক্ত হয় গাজী উজ্জ্বল এবং আমার নামে প্রথম আমি তখন তো টাইপও হতো না, কম্পিউটার টাইপ না, সাইক্লোস্টাইল হাতে লিখে সাইক্লোস্টাইল করে লিফলেট বিলি করি আমি, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ নাম দিয়ে। তার যথেষ্ট ছবি প্রমাণ আমার কাছে আছে। আপনার আগে প্রমাণ নিয়ে না না, প্রমাণ কেন লাগবে? হ্যাঁ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ নাম দিয়ে র্যান্ডুইক কমিউনিটি হলে প্রথম অনুষ্ঠান করা হয় 17 আগস্ট 1987-এ। আচ্ছা, পরে এটা পরিষদ নামে, হ্যাঁ, শুধু স্মৃতিটা বাদ দিয়ে বঙ্গবন্ধু পরিষদ নাম দেওয়া হয়। আচ্ছা, একটা মোল্লা গিয়াস উদ্দিনের বাড়ি, ওই গিয়াস মোল্লার বাড়ি বাসায়, তখন বাসায় তো। এবং এটা বলে রাখা ভালো, তখন আমাদের অনেকেরই এখানে লিগেল কাগজপাতি ছিল না থাকার জন্য, কিন্তু আমরা এটা করতেছিলাম। করলে পরে উজ্জ্বল সাহেবকে ওই জন্য আমরা আহ্বান করেছিলাম যাতে আমাদের এখানে অস্থায়ীভাবে থাকার কোনো সমস্যা না হয়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল কথা, সত্যিকারের কথা এটা। পরবর্তীকালে তো আমাদের সব রেসিডেন্সি হয়েছে, আমরা অনেক, এটা তো হাজার হাজার লোকের হয়েছে আর কি এটা। হ্যাঁ, আমাদের সঙ্গে ছিল সিরাজ, গিয়াস মোল্লা, ওয়ালি রহমান টুনু, আব্দুল কাদের গামা, এবং আমরাই মোটামুটি, আমার এটি মনে পড়ে। আপনারা এই যে বঙ্গবন্ধু আরেকজন ছিল নামটা ভুলে গেছি, উনি নৌ কমান্ডো ছিল, তসলিম মাহমুদ। আচ্ছা, মুক্তিযোদ্ধা তসলিম মাহমুদ, আসলে তারই মস্তিষ্ক প্রসূত। সেই প্রথম আমার কাছে একটা বঙ্গবন্ধুর বড় ছবি আছে, এটা বাইরে আমি আমার পাড়াগুলোতে রেখে দিয়েছি, বঙ্গবন্ধুর ছবি ছিল। ওইটা দেখে কি যে তরুণ ভাই বঙ্গবন্ধু পরিশোধ করলে কেমন হয়, এমনি গল্পে গল্পে বলে না মানুষ কথা। তখন ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে দেখি, তখন এটা করতে গেলে পর তো আমরা তো এখন সবাই তো নরবরে অবস্থা রয়েছি, এটা এখন কি করা যায়। তো এইভাবে আস্তে আস্তে আর কি আমরা প্রকাশ্যে বঙ্গবন্ধু পরিষদ। কিন্তু আমার ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু পরিষদটা রাজনৈতিক ভাবে দাঁড়াবে। এই মেলা, এই জিনিসটা আমি পছন্দ করি। আমি জানি যে মেলা করলে পরে অর্থ সংযোগ হবে এবং এতে মানুষের মধ্যে লোভ আসবে, সংগঠন ভেঙে যাবে। হয়তো ঠিক তাই হয়েছে। 89
91 সালে আমরা র্যান্ডুই কমিউনিটি হলে বিশাল অনুষ্ঠান হলো বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে, এবং আমরা যে কয়েকটা অনুষ্ঠান করতাম না, 800, 900, 1000 লোক হয়ে যেত। আমরা নিজের পকেটের পয়সা দিয়ে অনুষ্ঠানটা করতাম। এত হতো যে লোকে খাবার দেওয়া হতো, খাবার শর্ট পড়ে যেত, পরে হোটেল থেকে কিনে নিয়ে এসে লোকে খাবার দিতাম, এরকম হয়েছে আমাদের। কিন্তু মেলা দিয়ে তো একটা জিনিস কি লাভ হয় না, যে মানুষ তো জানে বঙ্গবন্ধুর নাম। শুধু বঙ্গবন্ধুর নাম কি এমনি মানুষ জানতো না? আচ্ছা, মেলা না হলে পরে কি বঙ্গবন্ধুর নাম মানুষ জানতো না? তার মানে কি এই মেলা করতে গিয়েই কি পরিষদ থেকে কাউন্সিল আবার পরিষদ, এরকম একটা বিভেদ তৈরি হলো, নানা নেতৃত্বের সংকট হলো? কিন্তু মূল ভিত্তি বাংলাদেশ তো বঙ্গবন্ধু পরিষদ নামই তো আত্মপ্রকাশ করছে। বাংলাদেশে কিন্তু সিটি পরিষদও হয়নি, কাউন্সিলও হয়নি, কিছুই হয়নি, হয়েছে একটা বঙ্গবন্ধু পরিষদ। যখন আওয়ামী লীগের রাজনীতি এরকম নিষিদ্ধই ছিল, কারণ বাংলাদেশ ওই সময় তো বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধু পরিষদের ব্যানারেই আওয়ামী লীগ আস্তে আস্তে আবার রাজনৈতিক মঞ্চ পায়। আমিও এখানে 85-এ আসি, 2 বছর পরই প্রথমেই একটা রাজনৈতিক মঞ্চ করলাম, যাতে আস্তে আস্তে আমরা বঙ্গবন্ধু রাজনীতি চর্চা করতে পারি। এবং আমি মিজানুর রহমান তরুণ প্রথম শিশুদেরকে একটা নাটক লিখে, নিজে নাটক লিখছি, গান লিখে সুর দিয়ে শিশুদের দিয়ে প্র্যাকটিস করায় বোটানি করোনেশন হলে প্রথম জয় বাংলা স্লোগান দেওয়াইছি আমি। আচ্ছা, আমি প্রথম বাচ্চাদের দিয়ে জয় বাংলা স্লোগান, তারা এখন বড় হয়ে গেছে, তারা বিয়ে করে বাচ্চা টাচ্চা হয়ে গেছে, এখন সেসব শিশু বাচ্চারা। এখন তো বাংলাদেশের যে অবস্থা, বঙ্গবন্ধুর নাম প্লাস দলের নাম কোনো কিছুই নেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে বঙ্গবন্ধুর নাম 75 সালে পর একই অবস্থা ছিল, তখন বরং আরো কঠিন অবস্থা ছিল, এখন তো অনেক ভালো। আচ্ছা, তা এই অবস্থায় বঙ্গবন্ধু পরিষদ বা বঙ্গবন্ধু কাউন্সিল যারা বিদেশে কার্যক্রম করে, তাদের ভূমিকা আরো কিরকম হওয়া উচিত ছিল বলে মনে করেন? না, এখন রাজনৈতিকভাবে যদি বঙ্গবন্ধু থাকতো রাজনৈতিক মঞ্চ হিসাবে, তাহলে আমরা বঙ্গবন্ধুর চেতনা নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু মেলা তো চেতনা কোনো কাজ করে না, ওটা একটা সংস্কৃতির ওটা মাল্টিকালচার হয়ে গেছে। ওখানে বাংলার যে আসলে আদি সংস্কৃতি থাকেই না। এটা এখন ফ্যাশন প্যারাডাইসে নানান মাল্টিকালচার আসছে, নানান রকম মানে অনেক রঙিন, অনেক বড় কিছু হয়েছে, কিন্তু আসলে চেতনা হারায়। আপনাদের অধীনে যখন ছিল তখন কি কোনো মেলা করেন নাই? না, আমরা কখনো মেলা করিনি। 91 পর্যন্ত কোনো মেলা করা হয়নি। মাইলাবুতা ফার্স্ট হয়েছে 92। আপনার কবে এটা ছেড়ে দিলেন? 92-তে প্রথম মেলা হলো। আমি রাজি ছিলাম না, কিন্তু তবুও যেহেতু সবাই এখন এটা করতেছে, করা হলো। এবং সেই মেলাতে তখন দুইটা মাত্র দোকান দেওয়া হয়েছিল, এবং সেই দোকান দুটোও আমিই দিছিলাম প্রথম। একটা কাপড়ের দোকান, কারণ আমি তখন কাপড়ের ব্যবসা করতাম। এখন যেসব কাপড়ের দোকানগুলো দেখেন না মেলাতে হয়, ওইটা আমার দোকান ছিল প্রথম। আমি ইন্ডিয়ান গার্মেন্টস দোকান আমার ছিল, এটা প্রথম ইন্ডিয়ান আউটলেট ফর দ্য লেডিস অনলি। আমার ওয়েস্টফিল্ডের দোকান ছিল, আমার প্যারামাটার 180 জজ স্ট্রিটের দোকান ছিল, এবং ওমানে একটা দোকান ছিল, 3টে দোকান ছিল আমার। এবং আর একটা আউটলেট ছিল কিংসফোর্ড রতনের দোকানে, ওটা আর একটা আউটলেট ছিল আমার দোকান। রতন যে হচ্ছে আপনার চিনি, হ্যাঁ, ও রতনের, কিন্তু কিংসফোর্ড একটা দোকান ছিল, কর্তৃত্ব। অবশিষ্ট আমরা যারা প্রথম দিক থেকে ছিলাম, আমাদের কর্তৃত্ব, আমাদের কোনো আস্তে আস্তে মূল্যহীন হয়ে গেলাম আর কি। আমরা মূল্যহীন হইলাম, তাতে বুঝলাম কিভাবে যে মেলাতে একটা করে বুকলেট বাড়ায় না, যেরকম এরকম বুকলেট, সুভেনির। হ্যাঁ, সেই সুভেনির যারা নির্বাহীতে থাকে তাদের নাম লেখা থাকে, তাই না? একটা পাতায় নাম লেখা থাকে না, যে এই যে এখানে এইরকম বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া, যেরকম শেখ হক, এরকম। এখানে আমি কালচার সেক্রেটারি অথবা এক্সিকিউটিভ কমিটির মধ্যে আমার নামটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেয়। কোন সালে এটা? আমার সালটা তো মনে নেই, ভুলে গেছি আর। তাও 95, 94-5 এরকম হবে, আমার নামটা থাকে না। না থাকলে পরে আমার চোখে যখনই আমি গেছি মেলাতে, সাধারণভাবে যে আমি তো এত খাটতেছি, এবং মেলার যে সাউন্ড সিস্টেম যে ভাড়াটা $700 করে ভাড়া লাগতো, আমি সেই টাকাটা দিতাম সম্পূর্ণ, কারণ আমি ব্যবসা করতাম তখন। আমি তখন একমাত্র মানি ডিম্যান্ড ছিলাম। আচ্ছা, আমার ব্যবসা ছিল তো, কাপড়ের ব্যবসা ছিল, আমি সেই পয়সাটা দিতাম। $700, তখনকার $700।
এটা কিন্তু বিশাল বিশাল টাকা। এখনো অনেক $700 এখন $700 যাতেন, তখনকার $700 আমি দিতাম সেটা এখনো অনেক। হ্যাঁ, তখন আমাদেরই এক ভাই বাঙালি আজম চৌধুরীর নাম, সেম সাউন্ড সিস্টেম করতো, তাকে আমি সেই টাকাটা। কারণ আপনাকে এটা ভুল, এটা কি ভুলের ব্যাপার? এটা ভুলের ব্যাপার হয় না। ভুলের ব্যাপারই তো হইতে পারে না, তাই না? এটা নির্বাহী কমিটিতে কে কে আছে, এটা সবার নাম আছে, আমার নামটাই থাকবে না, নামের বানান ভুল হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নাম নাই, নাম নাই, তাহলে এটা কি করে? সংসদের এখানে প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়ার, এবং আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার স্টিল আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, নুরুল আজাদ ছিল সভাপতি, উনি প্রতিষ্ঠাতা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের, এবং আমি হচ্ছে সিনিয়র সহসভাপতি। ওই কমিটি ছিল, কিন্তু যখন উনি মারা যায় আমি সিনিয়র সহসভাপতি, তাহলে আমি পরবর্তীকালে আমার দায়িত্বে আসবে 1 মিনিটের জন্য হলো। এটি নিয়ম, কনস্টিটিউশন নিয়ম অনুসারে যে সিনিয়র সভাপতি সে দায়িত্ব নেবে, সে একটা কমিটি হবে অথবা একটা নির্বাচন হবে, তখন সভাপতি হবে একজন। কিন্তু যেহেতু আমার কোনো চামচা ছিল না, আমি পাবনার একজনই, আমি যদি 4-5 জন চামচা নিয়ে ঘুরতে পারতাম তাহলে আমি আওয়ামী লীগের সভাপতি থাকতাম। বিকরুন্নিসা যেখানে যে সংগঠনটা আছে, অস্ট্রেলিয়ার একজন কর্মকর্তার 6 বছর বয়স্ক একজন বালকের অঙ্কিত ছবি, এটা আমাকে বিগত 2 বছর আগে তারা সম্মান, জায়ান ওর নাম, 2023 2 বছর আগে, দেখেন 2 বছর আগে আমাকে এটাকে ওরা আমাকে গিফট করছে। আপনি তার জন্য কি এটার অনুভূতিটা কি, যে এটাই বাংলাদেশ? আমরা এই শিশুদের জন্য তো যুদ্ধ করছিলাম, তো আমার মহান ভাগ্যে অস্ট্রেলিয়াতে সে একটা শিশু বাচ্চা আমার কাছে এরকম বাংলাদেশের পতাকা অঙ্কিত ছবি আমাকে পুরস্কার করবে। দেখছেন না, গান সব আধুনিক গান, কিন্তু সব যতগুলো মার সবগুলো গান করা আমার, যেগুলো মার্কিং দেখবেন মনে করেন যে এগুলো প্র্যাকটিস করছি, বুঝছেন না? হাইলাইট প্র্যাকটিস। আপনার সময় কাটে কিভাবে? রেডিও শুনি, বই পড়ি, ইন্টারনেট, তারপরে ইউটিউব, ফেসবুক, তারপরে সংসারের তো কাজ, সব কাজই করতেছি। গান করেন না? হ্যাঁ, গান তো বিকালে আমার দুপুরে খাওয়ার পর রেস্ট নেই, নিয়ে একেবারে মগরব পর্যন্ত যে সময়টা শুধু গান গান চাই। এই তো গানের বই, গানেরই তো বই, সব গান এখানে, সব গানের বই এখানে, শুধু গান, এই যে সব গানের খাতা পাতা। আমি গানের খাতা ইউজ করি কম, গানের পাতা, এই দেখেন সব গানের পাতা, এগুলো গানের পাতা, গানের খাতা না। আচ্ছা আচ্ছা, ওগুলো কি লেখা নাকি? হ্যাঁ, আধুনিক। এখন তো গান গুগলে পাওয়াই যায় ছাপানো, আগে তো পাওয়া যেত না, হাতে লিখি সব করে। তারপরে গানের বইও আছে, এই দেখেন গানের বই কত চান আপনি। হচ্ছে আমাদের সভ্যতায় আর কিছু না, সভ্য করেছে আমাদেরকে, আর বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে, আর আমরা বঙ্গবন্ধুরই সৈনিক ছিলাম। এই ছবিটা কবে আনছেন আপনি? আমি 40 বছর আগে নিয়ে আসছি, এটা নিয়ে এসে এখানে বাঁধাইছি, আমি জড়ায় নিয়ে আসছিলাম হাতে করে। 40 বছর অস্ট্রেলিয়া আছি আমি, সঙ্গে করে নিয়ে আসছি। বঙ্গবন্ধুর ছবিটাও 40 বছর আগে নিয়ে আসছি আমি। নজরুলেরটা পরে আনছি অবশ্য। বঙ্গবন্ধুর এই ছবিটা আমি, এটা আপনার বিচিত্রা পত্রিকায় এই যে ছাপা হয়েছিল, এটা পত্রিকারই পাতা, এটা পত্রিকার পাতায় আপনার সঙ্গে ওই পত্রিকার পাতাটাই এখানে আছে। অসাধারণ, বুঝছেন না? বঙ্গবন্ধু। আর এদিকে আপনার নিজে হাতে বানানো আমার একতারা, হ্যাঁ, নিজে হাতে বানানো একতারা, এই যে বানাইছি, এটি লালনের গান করি। আর লালনের তো যে মূর্তি তো সিরাজুস সালিকিন প্রতিনিধি থেকে আমাকে দিয়েছি শ্রেষ্ঠ বাঙালি হিসাবে, বুঝছেন না? আর এখানে যে শিল্পী সব কিছু সঙ্গীত নিয়ে বই, এগুলো ম্যাক্সিমাম সঙ্গীত এবং কাব্য।